আহ, আজকের আলোচ্য বিষয় রোগ প্রবণতা, অর্থাৎ এমন একটা বেসিক কথার মধ্যে আমরা যাব যে রোগ উৎপাদনের, রোগ যে উৎপত্তি হয় তার মৌলিক কারণটা কি। এইটা প্রত্যেক হোমিওপ্যাথি চিকিৎসকের সুস্পষ্টভাবে জানা দরকার। এই জিনিসটা জানার অভাবে আমরা পথভ্রান্ত, বিভ্রান্ত হই, ভিন্ন পথে আমরা পরিচালিত হই। আমরা রোগটাকে মনে করি বাহ্যিকভাবে মানে আগমন করা বা শরীরের মধ্যে প্রস্ফুটিত কোনো লক্ষণ, এই ধরনের। রোগটা আসলো কি করে, এই জিনিসটাকে আমরা একটু আজকে বিশ্লেষণ করব আমরা অল্প সময়ের মধ্যে। কথাগুলো তাত্ত্বিক হয়তো অনেকটা ভালো লাগবে না, না লাগারও কথা আছে, তারপরও চেষ্টা করব খুব সহজ করে, কিন্তু কথাগুলো আপনাদের কানে যাওয়া দরকার, বুঝের মধ্যে যাওয়া দরকার। নিশ্চয়ই আলোচনার প্রথম দিকে কথা মনে আছে আপনাদের, আমরা একটা সূত্র, হেনিম্যান তার 1 নম্বর সূত্রের মধ্যে, অধ্যায়ের মধ্যে, প্যারার মধ্যে 1 নম্বরে যে কথাটা বলেছেন, the physician's high and only mission is to restore the sick to health, to cure as it is done. মূল কথাটা ছিল যে একজন চিকিৎসকের লক্ষ্য, উদ্দেশ্য, ব্রত স্বাস্থ্য ফিরিয়ে দেওয়া। এখান থেকে আমরা একটা শব্দ আমরা গ্রহণ করবো আজকের আলোচনার মধ্যে। একটা শব্দ কি? সিক শব্দটা গ্রহণ। অর্থাৎ প্রত্যেকটা বইয়ের একটা বিষয়বস্তু থাকে, একটা কেন্দ্রীয় চরিত্র থাকে। উপন্যাস বলেন, প্রবন্ধের বই বলেন, যে কোনো বই একটা বিষয়, একটা স্পষ্ট বিষয় নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এমনকি নাটক, সিনেমা যাই বলেন, তার কেন্দ্রীয় চরিত্রে একটা অবস্থান। সেই কেন্দ্রীয়, আমাদের অর্গাননের কেন্দ্রীয় চরিত্রটা মানুষ, এবং সেই মানুষের যেই দিকটা আলোচনা হবে সেটা হলো সিক, রুগ্ন অবস্থা। এই রুগ্ন অবস্থার উপরে ভিত্তি করে হেনিম্যান হয়েছে। মানুষের চরিত্রের মধ্যে যে একটা রুগ্ন অবস্থা, এই রুগ্ন অবস্থাটাকে ভিত্তি করে হেনিম্যান সমস্ত শাখা প্রশাখা বিস্তার করেছেন। 291 সূত্র, অধ্যায়, সবগুলোর মধ্যে এটার ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন। মূল টার্গেটটা হলো মানুষকে এই রুগ্ন অবস্থা থেকে সিক টু হেলথ, স্বাস্থ্য ফিরিয়ে, এইটাই হলো আসল বিষয়। তাহলে আমার সিক শব্দটা, এই রুগ্ন শব্দটা, এই শব্দটা খুব ভালোভাবে জানা দরকার। এই শব্দটাও জানতে হলে, যেমন এটা কষ্ট, সিক অর্থ রুগ্ন, রুগ্ন অবস্থা, এইটাকে জানতে হলে এটার মধ্যেই কথা আছে, ব্যাখ্যা আছে, ডিকশনারির ব্যাখ্যা ছাড়াও এর মধ্যেই ব্যাখ্যাটা আছে। কি? ইংরেজি শব্দটাকে যদি একটু দেখি আমি, SICK, তাইলে আমরা উত্তরটা পেয়ে। আছে সাফারিং, মানে কষ্ট, মানুষের ভিতরের কষ্ট, বাইরের কষ্ট। দেহ মন নিয়ে মানুষ, এই মানুষের ভিতরের কষ্টটা, বাইরের কষ্ট, যত প্রকার কষ্ট হতে পারে শরীরের ভিতর থেকে প্রস্ফুটিত সকল কষ্টগুলাকে আমরা মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। আগামী আরেকটা ক্লাসে আমরা লক্ষণ যেগুলা বের হয়ে আসছে সেগুলার মূল্যায়নটা কি করে করব, তার একটা ক্লাস ইনশাআল্লাহ করব। তখন বুঝবেন যে কোনটার গুরুত্ব কি, কম বেশি। এরকম অনেকে প্রশ্ন করে, স্যার কোন লক্ষণ ধরবো, কোনটা ছাড়বো, কোন লক্ষণের মূল্য কম, কোন লক্ষণের বেশি, এইটাও ইনশাআল্লাহ চলে আসবে। তাহলে সাফারিং, সাফারিং। আর আইতে আমরা যদি ধরি ইন্ডিভিজুয়ালাইজেশন, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্য, যে দেহ মনের যে বিশৃঙ্খল অবস্থা, এইটাকে আমি তার মূল কেন্দ্রবিন্দুটা, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্য। 1,00,000 কোটি মানুষ পৃথিবীতে, একজনের সাথে একজনে বনে না। আমরা এখানে যতজন লোক আছি দেখেন, একজনের সাথে একজনের কিছু না কিছু পার্থক্য আছে। যমজ 2 সন্তান 3 সন্তান থাকে, তার ভিতরেও একজনের সাথে আরেকজনের পার্থক্য আছে। তাহলে ইন্ডিভিজুয়ালাইজেশনটাকে যদি না জানি, তাহলে আমরা রুগ্ন মানুষটাকে ধরতে পারবো না।
এই জন্য দরকার কি সি, এটা ধরার জন্য দরকার সি, কারেক্ট ইভলিউশন অফ সিমটম, সঠিক বিবর্তন কিসের লক্ষণ, লক্ষণগুলোর কিভাবে আসলো, কিভাবে গেল, কিভাবে জন্ম হলো, কিভাবে উৎপত্তি হলো, কোন লক্ষণটার গুরুত্ব কতটুকু, কোন লক্ষণটার গুরুত্ব কম, কোন লক্ষণটার বেশি। শরীরের ভিতরে হাজার লক্ষণের মধ্যে মানসিক লক্ষণের গুরুত্ব কোনটার বেশি কোনটা কম, এই লক্ষণের গুরুত্ব কোনটার বেশি কোনটা কম, এইটার উপরে আমরা ইনশাল্লাহ ক্লাস পাব। কেতে কি কিন অবজারভার, এই সব কথা বিবেচনা করার পরে আপনার ইন্দ্রিয় সজাগ যে মন, ইন্দ্রিয় সজাগ দৃষ্টিভঙ্গি, অবজারভেশন, রোগীর যে কষ্টগুলা, তার যে বলার ভঙ্গি, প্রতিবেশীর বলার ভঙ্গি, সব মিলিয়ে এই রুগ্ন অবস্থাটা চিকিৎসকের কাছে ধরা দেবে, চিকিৎসক ধরবে, এইটা হলো রোগ। এখন প্রশ্ন হলো, এই যে রোগ তার ভিতরে জন্ম হলো, এর প্রবণতার কারণটা, এই কারণটা আসলে দেখেন আল্লাহ যার যার ধর্ম অনুযায়ী চিন্তা করে, কিছু কিছু কথা চলে আসবে এখানে। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার সেফাতের উপরে, অর্থাৎ যেভাবে প্রকৃতির উপরে, তার যেভাবে থাকা দরকার সেভাবে সে থাকবে, নিয়ম কানুন মানবে। এখন নিয়ম কানুন মানতে গেলে নিয়ম কানুন যদি আমরা না মানি, আমরা নিয়ম কানুনের বাইরে যদি চলি, আমরা বিশৃঙ্খল ভাবে চলি, তাহলে নিয়ম ভঙ্গ হলো। যেমন একটা গাছ, একটা বীজ আপনি বপন করলেন মাটিতে, মাটি লাগবে, আচ্ছা মাটি যদি পায় সেখানে পানি রস পাবে, শিকড় গজাবে, আলো হাওয়া না পেলে এটা জন্ম লাভ ভালোভাবে করবে না, তার সেফাত পরস্ফুরিত হবে না, বিকাশ লাভ করবে না, তারপর ফুলে ফুলে ভরে যাবে, তারপর ফল দেবে। অর্থাৎ স্বাভাবিক অবস্থা, কোথাও বাধা যদি দেন আপনি, কোথাও যদি বাধা প্রাপ্ত হয়, আলো নাই বাতাস নাই, তাহলে গাছ স্বাভাবিকভাবে যেমন বাঁচে না, তেমনি মানুষের যদি নীতিভঙ্গটা হয়, তাইলে সে যদি বাধা প্রাপ্ত হয়, তাইলে স্বাভাবিক স্বাধীনতা তার যে আছে, স্বাভাবিক যে চিন্তা চেতনা আছে, তার যে বেড়ে ওঠার যে গতি আছে, এটা ভেঙে পড়ে, এটার হানি হয়। যখন হানি হয় তখন তার ভিতরে একটা ভয়, একটা কম্পন, একটা একটা স্বাভাবিকভাবে নীতিভঙ্গ হলে তার ভিতরে একটা ভয়ের জন্ম হয়। আমি এটা ঠিক করলাম না খারাপ করলাম, আমার কি, আমি তাইলে কি ঠিকভাবে বেড়ে উঠতে পারবো, আমি কাজটা করতে পারি, এইগুলা আসলে এগুলো হলো প্রবণতার পূর্ব অবস্থা, রোগ প্রবণতার পূর্ব অবস্থা, এইরকম নীতিভঙ্গ। এই পূর্ব অবস্থাটাকে বুঝার পরে তাহলে মানব দেহের মধ্যে এই এই সুপ্ত প্রবণতা আছে, আপনাকে বিশ্বাস করতে হবে। এটা হোমিওপ্যাথি বলতেছি, এই কথা বিশ্বাস করতে হবে, মানুষের ভেতরে যে সূক্ষ্ম একটা প্রবণতা, এই যে জন্ম হলো নীতিভঙ্গের ফলে, তার ভিতরে যে একটা ভয়ের জন্ম হলো, যে আমি ঠিক পথে যাচ্ছি না যাচ্ছি না, আমার কি সমস্যা দেখা দেবে কি, এই যে একটা নীতিভঙ্গের ভয়, এই ভয়টা এই রোগের উত্তেজক আসলে কারণ, এইটা মূল কারণ। যদি উত্তেজক কারণ পায়, এই মূল কারণটা যদি কোনো বাইরের উত্তেজক কারণ পায়, তাইলে রোগ বিকাশ লাভ করে। তাইলে উত্তেজক ভিতরের যদি কারণ না থাকে, ভিতরের কারণ না থাকে, এখান থেকে বুঝতে হবে, যেমন একটা লোক, দুইটা লোক পানিতে ভিজলো, একটা লোকের জ্বর হলো আর একটা হলো না, তাইলে একটা লোকের ভিতরে একটা সুপ্ত প্রবণতা ছিল, বৃষ্টিতে ভিজলে তার জ্বর হবে, এই প্রবণতা তার মধ্যে ছিল, আরেকজনের মধ্যে এই প্রবণতা ছিল না, যার মধ্যে ছিল না এই প্রবণতা সে অসুস্থ হয় না, যার মধ্যে প্রবণতা ছিল সে অসুস্থ। তাইলে রোগ আসলে ভিতরের প্রবণতা নিয়ে বিকাশ লাভ করে, ভিতরে যার যেরকম প্রবণতা, বাইরের উত্তেজক কারণ তাকে সেইভাবে আক্রমণ করে, বাইরেরটাও করে, ভিতরেরও কিছু কারণ আছে, ধীরে ধীরে আমরা অগ্রসর হব, তখন রোগ পূর্ণ বিকাশ প্রাপ্ত হয়। তখনই হয় কি, কার্যগত, যখনই ভিতরে এই বিকাশ লাভ করলো, যখনই ঠান্ডাটা লাগলো আর আমার প্রবণতাটা রাইজ হলো উত্তেজক কারণে, তখন সর্দি দেখা দিল, শরীর ব্যথা করে, হাত পা ব্যথা করে, ভালো লাগে না, অস্থিরতা হয়, কিচ্ছু ভালো লাগে না, মাথা ব্যথা করে, কাশ হতে পারে। এই যে বাহ্যিক যে বিশৃঙ্খলা আনয়ন করলো, আমার ভিতরে যে জীবনী শক্তির কথা আগে আলোচনা করেছি, জীবনী শক্তির যে বিশৃঙ্খলা সৃষ্টি করলো এই প্রবণতার কারণে, বাইরের উত্তেজক কারণে, এই যে জীবনের মধ্যে আমার বিশৃঙ্খলতা সৃষ্টি করে দিল,
তার মাধ্যম কিন্তু জীবনের শক্তি। এই বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে আমার যে বাহ্যিক পঞ্চেন্দ্রিয় নানা প্রকার পরিণতির দিকে পরিণতি প্রাপ্ত হয়, বিভিন্ন বিকাশ লাভ করে, বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাইয়া যায়। কেমন? কারো পাতলা পায়খানা হতে পারে, কারো উদরাময় দেখা দিতে পারে, কারো পেট ব্যথা করতে পারে, বিভিন্ন কারণে। যেমন আমার প্রবণতা ছিল বিধায় আমি কাঁঠাল খেয়ে অসুস্থ হয়েছি। আমার ভিতরে প্রবণতা এমন ছিল যে কাঁঠাল খেলে আমার সমস্যা দেখা দিবে। তৈলাক্ত, কিছু লোক আছে তৈলাক্ত খেয়ে দিব্যি আছে, হজম করতে পারে, কোনো সমস্যা দেখা দেয় না। কিন্তু কিছু লোক আছে হজমই করতে পারে না, তৈলাক্ত একটু খেলে একটা ভাজা পোড়া একটা বড়া যদি, ডাইলের বড়া যদি খায়, তাহলে দেখা যাবে তার পেট খারাপ হয়ে গেছে। অর্থাৎ তার মধ্যে প্রবণতা আছে, যার জন্য এইভাবে এটাই রোগ। এই যে রোগ, স্বাভাবিক নিয়ম যদি মেনে চলে মানুষ, তাইলে এই রকম নিজ অবস্থায় যদি সন্তুষ্ট থাকে, স্রষ্টামুখী যদি থাকে, স্বাভাবিক গতি প্রাপ্ত হয়, তাইলে তার মধ্যে কোনো অসন্তুষ্টি আসে না। কিন্তু যদি ওই অবস্থা না হয়, নিজ অবস্থায় সন্তুষ্ট না হলেই যত গন্ডগোল, এটা আমরা থাকতে পারি না। অন্যের স্বাধীনতা ব্যাঘাত ঘটে সাধারণত কেন? নিজের ইচ্ছা গতি, যদি স্বাধীনতা অন্যের ব্যাঘাত ঘটে, নিজের ব্যাঘাত ঘটে, তাইলে নিজস্ব গতিটা হারায়, স্বাধীন স্বাচ্ছন্দ্য ভাব থাকে না, একটি আশঙ্কার জন্ম হয়, একটি ভয়ের জন্ম হয়। এই কারণে আমরা কি করি, শীতের দিন আমরা দেখেন ঠান্ডা লাগে কি করি, চাদর গায়ে দিই। এই যে চাদর গায়ে দেই, এই শীত লাগার ভয়ের কারণে কিন্তু চাদর গায়ে দেওয়ার এই যে একটা অবস্থা উৎপন্ন হলো। এইভাবে করে এটা কিন্তু মানুষেরই আছে, এই সমস্যাটা মানুষের আছে, পশুর নাই। এই ভিতরের ভয়টা পশুর নাই। তাইলে আমরা বুঝলাম ভয়ই প্রবণতার পূর্ব শর্ত বা পূর্বরূপ। এই সময় যদি পাওয়া যায়, কোনো বিজ্ঞ চিকিৎসক হোমিওপ্যাথি ভালো জানেন, এরকম যদি কোনো লোক আপনি পান, তাইলে এই ভয়ের প্রাথমিক অবস্থায় অর্থাৎ পূর্ব অবস্থায় ঔষধ দিলে রোগী ভালো হয়ে যাবে। এখান থেকে এই বিজ্ঞজনেরা বলে আজকে যে করোনার আতঙ্ক, ভয় পাশের বাড়িতে ঘটছে, আপনারই ভয় জন্ম লাভ করছে, ভয়ের কারণে আপনার অস্থিরতা শুনছে, ওই বাড়ির থেকে ওই বাড়ি বাইরে বের হন না, উকি দেন জানলা দিয়া, আপনার ভিতরে ভয় দানা বেঁধে আছে। এই যে ভয়, এই যে একটা অবস্থা, যদি এরকম পরিস্থিতি হয় আর এই অবস্থা যদি আপনার সৃষ্টি হয়, আপনার প্রতিবেশীর কারো সৃষ্টি হয়, সেখানে আর্সেনিক কিন্তু কাজ করবে। এইরকম ফ্লাশ রেটে সবই আর্সেনিক কাজ করবে এটা নাও হতে পারে। কিন্তু যদি এরকম অবস্থা হয়, আমি যদির কথা বলছি, যদি তার ভিতরে আতঙ্ক আছে, ভয় আছে, উৎকণ্ঠা দেখা দেয়, তার ভিতরে অস্থিরতা আছে, এইরকম যদি অবস্থার সৃষ্টি হয়, এবং সেই অবস্থায়ও যদি আপনি এই ভয় অবস্থায় যদি আর্সেনিক দেন আপনি, তাইলে তার এই ভয় অবস্থা কেটে শেষ, প্রথমে আরোগ্য দিকে চলে যাবে, তার রোগটা আর হবে না, আসতে পারবে না। এইটাই হলো গিয়া। তাইলে দেখেন, সার্বিক কথা একটা, আমি যে মানুষটা আছি, এই যে কথা বলতেছি, যদি সুস্থ থাকি, এটা সুস্থ অবস্থা। তিনি যদি মনে করেন তিনি আছেন, খুব ভালো করে খেয়াল করেন এই জায়গাটা, আমি আছি কথাটা সুস্থতার লক্ষণ। আর আমার আছে এটা অসুস্থতার লক্ষণ। লক্ষণ কিন্তু আসতেছে, আমি আছি, আমি ভালো আছি, আমার এটা আছে, আমি এরকম, এটা ঠিক আছে। কিন্তু যদি বলি আমি এখন যদি আপনাদের সামনে কথা বলতেছি, কিন্তু আমার যদি মনে পড়ে আমার পাওটা আছে, আপনারা যারা বসে আছেন তাদের যদি মনে পড়ে আপনার পিঠে একটা আঁচিল আছে, তাইলে আপনি রুগ্ন। আপনি যদি মনে পড়ে ডান হাতটা যদি কেমন করতেছে, আপনার ডান হাতটা আছে, তাইলে আপনি রুগ্ন। আপনার চোখটা তাকায় থাকতে পারতেছে না, ডান চোখটা কেমন জানি করে, তাইলে আপনার মানে আমার কিছু আছে শরীরের মধ্যে, এইটা স্বাভাবিক অবস্থায় মনে পড়ার নামই রুগ্ন। আপনি হাঁটার সময় পায়ের কথা মনে থাকে না, থাকে না। লেখার সময় হাতের কথা মনে থাকে না। যদি লেখার সময় হাতের কথা মনে পড়ে, তাহলে বোঝা গেল আমার হাত আছে। এটা যদি আপনি কল্পনা করেন, তাইলে আপনার হাতে রোগ আছে, অর্থাৎ হাতে ভালো লেখা হয়। তো এইভাবে করে খুব ভালো করে এটা যদি আপনি দেখেন যে আমার থাকা বাহ্যিক প্রকাশ,
বাহ্যিক প্রকাশ। আমার একটা টিউমার আছে, আমার আমার চোখে ব্যথা আছে, আমার নাকে ঘা আছে, আমার সর্দি আছে। এই আমার দিয়ে যে সব শব্দ শুরু হয় আর আমি দিয়ে যে সব শব্দ শুরু হয়, এটা হলো ভালো লক্ষণ, সুস্থতার লক্ষণ। এর গুরুত্ব অনেক বেশি। এই লক্ষণ হিসাবে এর গুরুত্ব, এটার দাম খুব বেশি। আমি কৃপণ, এই শব্দটার খুব দাম বেশি, কিন্তু আমার একটা ঘা আছে, এই লক্ষণটা বাহ্যিক লক্ষণ। এটা নিয়ে আলোচনা হবে সামনে, এখন শুধু একটু ইঙ্গিত দিলাম। এখন আমি যে কথাটা আলোচনা করব সেটা আরো তিনটা, কঠিন কঠিন লাগবে তো আমি আগেই বলেছি। এই যে প্রবণতার রোগ প্রবণতাটার কথা, উৎপত্তির কথা বললাম, এখানে আমি আরো কিছু কথা ব্যাখ্যা করব। সেটা হলো প্রবণতা কি, অ্যালার্জি কি, ইডিওসিনক্রেসি কি। প্রবণতাটা দেখেন, এই অর্গানের মধ্যে এই কথাগুলা পাবেন আপনি 197 সূত্রের মধ্যে। এই কথাগুলা সমস্তগুলা আছে, সূক্ষ্মভাবে আছে, ব্যাখ্যায় আছে, হয়তো আপনাদের চোখে পড়বে না, তবে এই কথাগুলা জানা লাগে। সাসেপ্টিবিলিটি, প্রবণতা, এইটার ইংরেজি শব্দটা হলো যেটা বললাম সাসেপ্টিবিলিটি, যার বাংলা অর্থ প্রবণতা। প্রবণতা বাহ্যিক কোনো, কাকে বলে? বাহ্যিক কোনো উত্তেজক বিষয়ে, বাহ্যিক কোনো উত্তেজক বিষয়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া যে হয়, এই যে ক্ষমতা, প্রতিক্রিয়া হওয়ার ভিতরে যে একটা ক্ষমতা, যেটা আগে বললাম আমি, ভিতরের যে ক্ষমতা, এই ক্ষমতাটার নামই প্রবণতা। এখন এই প্রবণতা আমি কেন জানবো? দেখেন, কিছু কিছু কারণ আছে যে জানার, আমি কেন জানবো তাও আপনাদের কাছে সুস্পষ্ট হওয়া যায়। যে কোনো রোগ যদি সৃষ্টি হয়, উৎপত্তি হয়, রোগ শক্তি আপনাকে আক্রমণ করে, রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়, এই প্রবণতা যার যত বেশি, সে সেই রোগে তত বেশি আক্রান্ত হবে। বাহ্যিক যত প্রকার প্রবণতা বাইরে আছে, কারো মিষ্টি খেলে, আমি একজন দেখছি, মানে একটা লোকের কথা শুনছি যে গরুর গোছের নাম শুনলে তার চুলকানি শুরু হয়, এটাও এক ধরনের প্রবণতা। লাউ খেলে সবাই ভালো থাকে, কিন্তু লাউ সে খেতেই পারে না, তার অ্যালার্জি দেখা দেয়, এটাও এক ধরনের প্রবণতা। ফুলের গন্ধ সহ্য করতে পারে না, ফুলের গন্ধে সে মূর্ছা যায়, এইটাও তার ভিতরে এই প্রবণতারই একটা রূপ। ঠিক তেমনি ভাবে ধীরে ধীরে উদাহরণটা আসবে। তাইলে যে যত বেশি সংখ্যক জিনিস দ্বারা আক্রান্ত হবে, রোগ উৎপাদনের ক্ষমতা যত বেশি তার মধ্যে দেখা দেবে, প্রবণতার তার ভিতরে সেই সব রোগ তত বেশি আক্রান্ত হবে। যত ধরনের বাহ্যিক জিনিস দ্বারা আক্রান্ত হবে রোগ শক্তি দ্বারা, তার ভিতরে প্রবণতাও তত বেশি। যার প্রবণতা যত বেশি হবে, এখান থেকে আমরা এই কথাটা জেনে যাব, যার প্রবণতা যত বেশি তাকে তত উচ্চ শক্তিতে ঔষধ দিতে হবে। এখন আল্লাহ বুঝেন যে কেন দরকার আছে কিনা। যার শরীরে প্রবণতা যত বেশি, তাকে তত উচ্চ শক্তিতে ঔষধ দিতে হবে। এখন উচ্চ শক্তিতে যে ঔষধ দিতে হবে, এইখানে সহস্রতমিকের বেলায় একটা ব্যাপার আছে। সে উচ্চ শক্তিতে দেবেন আপনি, সেখানে কাপিং করে দিতে হবে মাত্রাকে। প্রবণতা যদি খুব বেশি হয়, তাইলে তাকে কাপিং করতে হবে অথবা ঘ্রাণে দিতে, উচ্চ শক্তিতেই দিতে হবে। স্থূল মাত্রায় যদি দেন, তাহলে তার জন্য আরো ক্ষতি করতে পারে, বেশি ক্ষতি হতে পারে। প্রবণতা, এই যে আপনি এটার বাস বিচার করার কোনো আসলে কারণ আপনি খুঁজে পাবেন না, প্রবণতা বোঝার কোনো উপায় আপাতত নেই। কারণ কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষের প্রবণতা কোটি কোটি, একটা কোনো কাঠামোর মধ্যে এটা ফেলে দেওয়া যাবে না। স্বাভাবিক ধারণাটা আপনাকে নিতে হবে প্রবণতা। সেটা হলো এই শিশুদের প্রবণতা, একটু একটু জেনে নেন এই কথাটা। শিশুদের প্রবণতা বয়স্কদের চেয়ে অধিক। শিশুদের বয়স্কদের যা প্রবণতা, তার চেয়ে শিশুদের প্রবণতা অনেক বেশি, তাকে তত উচ্চ শক্তিতে ওষুধ দেওয়া যায়, কোনো সমস্যা নেই। স্ত্রী লোকদের প্রবণতা পুরুষের তুলনায় অপেক্ষাকৃত কম। স্ত্রী লোকদের প্রবণতা পুরুষদের তুলনায় তুলনামূলক কম, তাদের প্রবণতা কম, পুরুষদের প্রবণতাটা বেশি। জটিল রোগের রোগী দীর্ঘদিন রোগ ভোগ করে ক্রমশ প্রবণতা হারায়, প্রবণতা থাকে।
জটিল রোগ দীর্ঘদিন রোগ ভোগ করতে করতে ধীরে ধীরে তার প্রবণতা আর থাকে, তখন তাকে উচ্চ শক্তিতে ঔষধ দিলে, তখন উচ্চ শক্তিতে তাকে প্রবণতা যদি হারায় কম হয়, তাইলে স্বাভাবিক অবস্থায় ওষুধ দিলেই চলবে। এখন আপনারা মনে করেন না যে তাইলে মাদার টিংচার এটা এইসব না, শততমিক দিতে হবে, এটা না। আমাদের যে স্বাভাবিক নিয়ম আছে 50 সহস্রতমিক ঔষধের, সে স্বাভাবিক নিয়মে ঔষধটা দিতে। তরুণ বা পুরাতন যে কোনো রোগে যান্ত্রিক যদি ধ্বংস দেখা যায়, যেমন ক্যান্সার হয়ে যায়, ঘা হয়ে গেল, একটা হাড় পচে গেল, এইরকম যদি যান্ত্রিক গ্যাস্ট্রিক আলচার হয়ে গেল, দেখা দিলে প্রবণতা কমে যায়। যান্ত্রিক যদি ক্ষয়ক্ষতি হয় তাইলে প্রবণতাটা কমে। যে কোনো রোগে হৃৎপিণ্ড, ফুসফুস এগুলা যদি আক্রান্ত হয় সাধারণত দেহের অভ্যন্তর ভাগে, তাইলে এসব ক্ষেত্রেও সাধারণত প্রবণতাগুলা কমে। তো এই কথাগুলা জানার পরে আমরা আরেকটু জিনিস জানবো, সেটা হলো অ্যালার্জি। আমরা প্রায় নাম শুনি, অ্যালার্জির কথা শুনি, অ্যালার্জির কথা শোনা যায়। কোনো নাম না পেলেই বর্তমান যুগে বলা হয় এটা অ্যালার্জি, অথচ বিষয়টা তা না। প্রত্যেক ক্রিয়ারই একটা প্রতিক্রিয়া আছে, একটা কাজ করলে তার বিপরীত কাজ আছে। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। অ্যালার্জিতে এই প্রতিক্রিয়া, এই যে প্রতিক্রিয়া, ক্রিয়ার শক্তির চেয়ে অনেক বেশি শক্তি সম্পন্ন। অ্যালার্জি যাদের আছে, এই প্রতিক্রিয়ার শক্তিটা সাধারণত ক্রিয়ার শক্তির চেয়ে অনেক বেশি শক্তি সম্পন্ন হয়ে দেখা যায়। কারণ কিন্তু ওই প্রবণতা আগেরটা। অ্যালার্জি অর্থে অত্যাধিক প্রবণতা বোঝায়। অ্যালার্জিটা আসলে প্রবণতার আরেকটা রূপ, অর্থাৎ অ্যালার্জিটা একটু তাৎক্ষণিক, রিয়াকশনটা বেশি, রিয়াকশনটা ত্বরিত দেখা দেয়। অতি প্রবণতা অদ্ভুত এক প্রতিক্রিয়া মানে সৃষ্টি করে সাধারণত, তবে তাকে অ্যালার্জি বলা হয়। তাইলে প্রবণতাটা যদি বুঝে থাকি, তাইলে অতি প্রবণতাকে আমরা অ্যালার্জি। এই সাথে অর্গাননের যে কথাটা ইডিওসিনক্রেসি বলা আছে, যেটাকে বলা হয়, হ্যানিম্যান বলেছেন এই ধরনের অদ্ভুত ধাতুগত অবস্থা। এটা আসলে মানুষের শরীরে একটা ধাতুগত অবস্থা, এটা প্রবণতার আরেকটা রূপ। কোন নির্দোষ বস্তু, যেমন ফুল তো হলো নির্দোষ, গোলাপ ফুল আপনি আমি ঘ্রাণ নেই, কোনো দোষ নাই এর মধ্যে, অথচ এই নির্দোষ বস্তু দ্বারা বিশেষভাবে আক্রান্ত হয়, তার জীবন সংখ্যা দেখা যায়, মূর্ছা যায়। ফুলের গন্ধে মূর্ছা যায়, আমাদের ঔষধ আছে, ফুলের গন্ধে মূর্ছা যায়, আতরের ঘ্রাণ একেবারেই সহ্য করতে পারে না, জ্ঞান হারায় ফেলায়। এইরকম যদি কোনো অবস্থা হয়, এইটা আসলে একটা অবস্থা গোলাপের মধ্যে। কারণ কি, ওই গোলাপের মধ্যে মূর্ছা ঘটবার ক্ষমতা আছে। গোলাপের মধ্যে ঘটনা যেমন আছে, মূর্ছা গুটা ঘটাবা, তেমনি আবার ওই মানুষের শরীরটার মধ্যে এই প্রবণতা আছে এটা গ্রহণ করার, যার জন্য দুয়ে দুয়ে 4 হয়ে সে মূর্ছা ভাবাপন্ন হয়। অ্যালার্জিতে কিন্তু দেহ আক্রান্ত হয়, কিন্তু মনটা তত বেশি আক্রান্ত হয় না। ইডিওসিনক্রেসি যেটা আছে, দেহ ও মন যুগ্ম ভাবে আক্রান্ত, দুটোটাই আক্রান্ত হয়ে যায়। অ্যালার্জিতে সাধারণত দেখা যায় দেহের কোষ কলা, কোনো দেহযন্ত্র, এমনকি সমগ্র দেহ আক্রান্ত হয়ে পড়তে পারে, অথচ মনের উপর তার কোনো তেমন প্রভাব পড়ে না। এই জন্মগত অস্বাভাবিকতা ইডিওসিনক্রেসির বৈশিষ্ট্য। জন্ম থেকেই, শিশুকাল থেকেই এমন কোন ঘ্রাণ, এমন বাচ্চার চিকিৎসা আপনাদেরকে করতে হবে। আমি অনেকবার চিকিৎসা করতে গিয়ে পেয়েছি যে স্বাভাবিক দুর্গন্ধ যেখানে আছে, তাতে সে মানে তার দেহে খিঁচুনি দেখা যায়। স্বাভাবিক একটা কারণে হঠাৎ পেট ব্যথা যায়, কোনো কারণ নাই। ঘুমের মধ্যে হঠাৎ যে কোনো একটা জোরে শব্দ হলে সে তার সেন্স হারায় ফেলায়। এই যে অবস্থা, এটা জন্মগত একটা বৈশিষ্ট্য। এ রোগের চিকিৎসাটা আসলেই কঠিন এবং দীর্ঘদিন করতে হয়। এইভাবে যদি আমরা বুঝে যাই, এই সব রোগীকে ঘ্রাণের মাধ্যমে ঔষধ প্রয়োগ করতে হবে। তার প্রবণতা যার যত বেশি, তাকে তত উচ্চ শক্তিতে সূক্ষ্ম মাত্রায় ঔষধ দিতে হবে। তাহলে প্রবণতার উপরে ঔষধ দেওয়ার তারতম্য নির্ভর করবে, এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। তাইলে হবে আরোগ্য। 1 নম্বর সূত্রের মধ্যে আরোগ্য শব্দটা যেরকম আছে, কিউর শব্দটা আছে, এই ভাবে যদি ঔষধ প্রয়োগ নীতি যদি আমরা গ্রহণ করি, তাইলেই হবে আরোগ্য।
আরোগ্যের জন্য আরো কিছু জানার বিষয় আছে, যেটা আমরা ইনশাআল্লাহ এরপরের যে কোনো একটা ক্লাসে লক্ষণের যে চারিত্রিক বৈশিষ্ট্য, আমরা লক্ষণের মূল্য কত, কোন লক্ষণটা গ্রহণ করব, কোনটা করব না, কোন লক্ষণকে ফার্স্ট গ্রেড মনে করব, কোন একজনে প্রশ্ন করছে এর মধ্যে যে স্যার কোন লক্ষণের উপরে বৈশিষ্ট্য চেনার কোনো বই আছে কিনা। বই তো অবশ্যই আছে, কিন্তু বইয়ের চেয়েও আমি একদিন ইনশাআল্লাহ ক্লাসে প্রতিটা লক্ষণ, কোন লক্ষণটা গ্রহণযোগ্য হবে ম্যাট্রি আমেরিকার মধ্যে বেশি, কোন লক্ষণটা গ্রহণযোগ্য বেশি হবে না, কোন লক্ষণগুলাকে আমরা মূল্যায়ন করে ঔষধ নির্বাচন করবে, কোন লক্ষণগুলাকে ঔষধ নির্বাচনের জন্য তত গুরুত্ব দেওয়া হবে না, এর উপর ইনশাআল্লাহ আলোচনা হবে। এই আলোচনাটা এখানে শেষ করলাম। আর্সেনিক অ্যালবাম বা আর্স নামেই পরিচিত, আর্স এল্প নামেই পরিচিত। এটা অ্যাসিড জাতীয় একটা বিষাক্ত ঔষধ, খনিজ থেকে পাওয়া যায়। তো আমরা প্রয়োগের ব্যাপারে কিছু কথাবার্তা বলবো। মূল এমন একটা সময় আর্সেনিক নিয়ে আলোচনা করছি যখন আর্সেনিকের প্লাবন বয়ে যাচ্ছে পৃথিবীতে হোমিওপ্যাথি আলাদের কাছে। তো অথচ কোন ঔষধই গণহারে প্রয়োগ করা উচিত নয়। ঔষধ মানে কিন্তু বিষ, ঔষধ মানে কোনো ভালো জিনিস না। ঔষধ অর্থই হলো বিষ, কারণ এইটা রোগকে নির্মূল করার কাজে ব্যবহার করা হয়। কাজে কত শক্তিশালী যে কোনো ঔষধই। তো এখন আমরা এই আর্সেনিক নিয়ে আলোচনা করব। যদি এটা গভীর সাইকোটিক না, এটা শরিক গভীর। এখন সোরা সাইকোটিক এর কথাগুলো আমি শুধু উল্লেখ করলাম, কিন্তু মায়াজাম যেহেতু আলোচনা করা হয়নি, আপনারা এটার উপর প্রশ্ন করবেন না, ইনশাল্লাহ মায়াজামটা আপনাদের অল্পতে হয়ে যাবে, আমি সেই ব্যবস্থাটা করব। গভীর শরিক, অগভীর সাইকোটিক, সিবিটিকের উপরে এর কাজ আছে। আর যখন মায়াজাম গুলা দুটা মায়াজাম একত্র হয় তাহলে টিউবারকুলার গতি হয়। এটা ইনশাআল্লাহ আমরা অল্প বিস্তর আলোচনা করব। একটা ক্লাসে যেহেতু আলোচনা করব, এখানে এই কথাগুলা বলে সময় আমি নষ্ট করব। তো এটা দিয়ে গভীরতা বুঝা কেমন। এই ওষুধটা সম্পর্কে যদি এর মানসিক দিকটা, প্রথমেই মানসিক দিকটা একটু আলোচনা হওয়া দরকার, তারপর মানসিক রেফারেন্সটা পরে আমি আলোচনা করব। দারুণ অস্থিরতা, বিরক্তি ভাব, এইটা হলো এটার প্রধান আর ভয়। এই তিনটা কথার বাইরে আমরা এটাকে মূল্যায়ন করতে পারি না। এই তিনটা কথা অবশ্যই আমরা গ্রহণ করি। এর একটু ব্যাখ্যা, মানে একটু ডিপে, মানে ব্যাপার হচ্ছে একটু ডিপে যাওয়া দরকার। দেখেন অস্থিরতাটা আসে কেন? উৎকণ্ঠা আর ভয় থেকে আর বিষণ্ণ থেকে এটার জন্ম। যারা এখানে সাইকোলজির ভিন্ন চ্যাপ্টার পড়া আছে তারা বুঝতে পারবেন। অস্থিরতা মানুষের মধ্যে কিন্তু অটোমেটিক আসে না, স্বাভাবিক। একটা সুস্থ মানুষ, তার ভিতরে অস্থিরতা থাকে না। অস্থিরতার পিছনে কাজ করে উৎকণ্ঠা। উৎকণ্ঠাও পূর্ব অভিজ্ঞতার একটা ফল, এগুলোর ব্যাখ্যা করলে আবার সময় চলে যাবে। উৎকণ্ঠা, ভয় এবং বিষণ্ণতা এগুলো থাকলে মানুষের ভিতরে অস্থিরতা বা অসন্তুষ্টির সৃষ্টি হয়। অসন্তুষ্ট থেকেও অস্থিরতা আসে। তাহলে একটা লোকে অস্থির দেখলেই আপনি বুঝতে পারবেন তার মধ্যে কি কি কাজ করছে। মানসিক অস্থিরতাটা এটা বেড়ে যায় ধীরে ধীরে, করে কি দেহে অস্থিরতা বাড়ার সাথে সাথে ধারাবাহিকভাবে যত বৃদ্ধি হবে, যত এর গতি বেড়ে যায়, তখন অবসাদ তার ভিতরে দেখা যায়, দুর্বলতা তার মধ্যে দেখা যায়। ফলে দৈহিক অস্থিরতা যখন আস্তে আস্তে লুপ্ত হতে থাকে, অস্থিরতা যদি অতি বেড়ে যায় তাহলে অবসাদ দেখা যায়, আর কি হয়, দুর্বলতা দেখা যায়। যখন অবসাদ আর দুর্বলতা বেশি তাকে আক্রমণ করে, তার ভিতরে দেখেন ধীরে ধীরে এইটা আবার অস্থিরতাটা লুপ্ত হয়ে যায়। কেমন হলো ব্যাপার? তখন কি করে, যখন এইটা লুপ্ত হয়ে যায় অস্থিরতা, তাইলে কি আর্সেনিকের অস্থিরতা থাকে না? আর্সেনিকের প্রথম থেকে শেষ পর্যন্ত অস্থিরতা থাকে, কিন্তু অবসাদ এবং ক্লান্তি যদি তাকে এমন ভাবে আক্রমণ করে বসে, একেবারে নাজুক অবস্থায় নিয়ে যায়, তখন চোখে মুখে অস্থিরতা দেখতে পাবেন। আপনি বিং এ ডক্টর, আপনি চোখে মুখে যদি তাকায় থাকেন তার চেহারার দিকে, একটা প্যারালাইসিস রোগীকেও আপনি
তার চোখ মুখ তার দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন সে অস্থির। আর্সেনিকের যদি রোগী হয়ে আপনি এই জিনিসটা আসলে তাইলে কত কিন অবজারভার হইতে হবে আপনাকে, ইন্দ্রিয় সজাগ দৃষ্টিভঙ্গি, ওই যে আগে আলোচনা করেছি, ইন্দ্রিয় সজাগ থাকতে হবে আপনার প্রতিটা। খালি রুগী গেলাম আপনার কি হয়েছে, ও প্যারালাইসিস শুয়ে আছে, আচ্ছা ওষুধ দিয়ে দেবো, টিউমার হয়েছে ওষুধ, ব্যাপারটা এটা নয়। তীক্ষ্ণ দৃষ্টিতে, এই জন্য আসলে রুগী না দেখে চিকিৎসা করতে যাওয়াটা একটা বোকামি। আমরা অনেক সময় বাধ্য হই, রুগীর চোখে মুখে কথা বলে, রুগীর আচার আচরণে কথা বলে, রুগীর হাঁটা চলায় কথা বলে, তার লক্ষণ শো করে, আপনার দৃষ্টিভঙ্গিটা এরকম লাগে। এই দৃষ্টিভঙ্গি নিয়েই এই কিন অবজারভার আগে যে কথাটা বললাম, এইটা মানে আপনার ইন্দ্রিয় সজাগ জীবন দৃষ্টিভঙ্গি, সেটা আপনার লাগবে। কেমন? তার ভয় কিরকম দেখেন, তার ভয় হয় সে আর বাঁচবে না, তার ভয় তার সে বাঁচবে না। এই রকম ঔষধ এই রুগী পাবেন আপনি, যে এই ঔষধ খেয়ে কোনো লাভ নাই। মৃত্যু ভয় কিন্তু অ্যাকোনাইটেরও আছে, অ্যাকোনাইট চরম অবস্থায় মৃত্যু ভয়, সে কি বলে সে নিজেই জানে না। তার ভয়টা ভিতরের, একেবারে ভিতরের ভয় না, সে রোগের যন্ত্রণার কারণে ভয়ে ক্ষিপ্ত। আর আর্সেনিকের ভয়টা একদম ভিতরে প্রথিত, বহু শিকড়, বহু দূরে, তার ভয় সে আর বাঁচবে না। ওষুধ খায় লাভ নাই, কোনো লাভ নাই, ওষুধ আমাদের দেও, আমার জন্য ওষুধ আনার দরকার নেই, থাক, কি হবে ওষুধ খায়, আমি তো এমনিই মরে যাব। এই উৎকণ্ঠার জন্য তার মধ্যে সে একা থাকতে পারে না, অন্ধকারে সে থাকতে চায় না, একেবারেই চায় না। কিন্তু অন্ধকারে যে থাকতে চায় না, একাও থাকতে চায়, সঙ্গী চায়, কাছে সঙ্গী থাক, এটা চায়। ব্যতিক্রম ধর্মী কথা। কিন্তু এদিকে বলতেছি অস্থিরতার কথা, খুব মানুষটাকে খেয়াল করেন, এদিকে বলতেছি আমি অস্থিরতার কথা, ওদিকে বলতেছি অবসাদ ক্লান্তি। যে লোকটা অবসাদ ক্লান্ত, একেবারে নিঃসহায়, মানে তার মানে অবস্থা খুব খারাপ, বেগতিক, রুগ্ন, সে আবার অস্থির হয় কি করে? তাহলে কত যন্ত্রণা, ওর মধ্যেও তাকে অস্থির করে তোলে, দৈহিক এবং মানসিক ভাবে সে অস্থির। তাইলে যত ক্লান্তি থাকুক, যত অবসাদ থাক, তার ভিতরে আমাদের অস্থিরতা আছে। তাইলে সে মৃত্যু ভয়, সে একা 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 অন্ধকারে থাকতে ভালোবাসে, কিন্তু সে একা থাকতে চায় না, কারণ তাকে তার সঙ্গী চায়, পাশে তার সঙ্গী থাকে, এটা চায়। কেউ না থাকলে, কারণ কি, কারণ দেখেন খুব খেয়াল করে, কারণ তার কেউ কাছে না থাকলে তাকে মৃত্যু ভয়টা তাকে আক্রমণ করে। এই ভয়ে সে বলে কি, মৃত্যু ভয় থেকে বাঁচার জন্য কাছে লোক চায়, যে পাশে থাক, আমার পাশের ঘরে কেউ থাক, কাছাকাছি কেউ থাক। এই এই চরিত্রের একটা লোককে আপনি আগে বুঝে নেন, তারপরে আমি ঔষধ অল্প সময়ে আলোচনা শেষ করব, কারণ আমি একেবারে পুঙ্খানুরূপে ঔষধ আলোচনা করে দেব তারা। আপনি আর্সেনিক ওষুধটা খুব ভালো করে পড়বেন, কারণ প্রতি মুহূর্তে আর্সেনিক লাগে। হেনিম্যান এটাকে প্রুভিং করেছেন। এর ধাতু প্রকৃতি আছে কিছু, যেটার পড়ার কায়দাটা আমি আগেই আপনাদেরকে, এটা উদ্বিগ্ন, এটা খুঁতখুঁতে, একটা রুগীর কথা বলি, সে বারবার সে উজু করতো। আমার এক ডাক্তার বন্ধু তার মেয়েকে নিয়ে আসছে, সে ইন্টারমিডিয়েটে কলেজে, কিন্তু নামাজি, খুব নামাজি। সে বলে শীতের দিন হোক আর অন্য দিন হোক, শীতের দিনেও সে একবার নামাজ পড়ার জন্য 4-5 বার তাকে উজু করতে হয়। সে ধারণা করে যে তার হাতের পশম গুলা এখনো ভিজে নাই, কোনোটা বাকি রয়ে গেছে, অথবা নখে পানি ঢুকে নাই, মানে তার এত খুঁতখুঁতে স্বভাব। অথবা সে মনে করলো যে শাড়িতে যেন কি লাগছে কাপড়ে, আমার এটা চেঞ্জ করে পড়তে হবে, মানে সন্দেহবাতিক যা আছে, খুঁতখুঁতে স্বভাব, এইটা উজু করার ইনশাল্লাহ তাকে আর্সেনিক দেওয়ায়, আরো কিছু লক্ষণ নিয়ে তাকে আর্সেনিক দেওয়ায় এই খুঁতখুঁতে ভাবটা তার কমে গেছে। এরকম রুগীরা আপনার পাবেন। সন্দেহবাতিক থুজার মধ্যে বেশি, কিন্তু তা আর্সেনিকেও সন্দেহবাতিক আছে, আর্সেনিকও সাইকোটিক। আর্সেনিকের মধ্যে এই দেখেন, সাইকোটিকের একটা প্রধান চরিত্রিক বৈশিষ্ট্য হলো সন্দেহ থাকবেই। যেই ওষুধের সন্দেহ আছে সেই ওষুধ সাইকোটিক। যেই ঔষধের মধ্যে ক্ষত প্রবণতা আছে, আর্সেনিকেরও আছে, সেটা সিভিলিটি। যে ঔষধের চুলকানির প্রবণতা আছে সেটা শরিক। এই তো দেখেন মায়াজামের কিছু ক্লাস তো হয়েই গেল, টুকটাক কথা। কেমন?
উপরে সে বাম দিকে, সাধারণত পার্শ্বটা জানলে ভালো হয় ও রোগের সময়। উপরে বাম দিকে, বাম পাশে, আর নিচে ডান দিকেই আক্রমণ সাধারণত করে। এটা শীত কাতর ঔষধ। কাতরতা, প্রত্যেকটা ঔষধের কাতরতা জানার চেষ্টা করবেন। মহিমানন্দের একটা বই আছে, আমি আপনাদেরকে ঔষধের চারিত্রিক বৈশিষ্ট্য মোটামুটি ভাবে প্রত্যেকটা ঔষধেরই কাতরতাটা সেটি লিখতে চেষ্টা করছেন। তারপর ক্যান্ট রেপার্টরির শেষের দিকে কাতরতার স্পষ্ট আছে। তারপর মায়াজামের একটা বই আছে মহিমানন্দনের, ওইটার মধ্যে কাতরতার চার্ট দেওয়া আছে। যদি কোনো চার্ট থাকে হয়তো আমি আপনাদের এখানে দিয়ে দিতে পারবো। সর্ব শরীরে শীতে আচ্ছাদন চায়, পছন্দ করে, এত শীতকাত সে সর্বশরীরে আচ্ছাদন পছন্দ। মাথায় কিন্তু সে ঠান্ডা চায়, এত ঢেকে রাখতে চায়, কিন্তু এই ব্যতিক্রমটা মনে রাখেন। প্রত্যেকটা ঔষধের ব্যতিক্রম যা পাবেন, যেমন শীতকাতর ঔষধ, সে মাথায় ঠান্ডা চাইবে কেন, এই কথাটা মনে রাখেন। জ্বালার সময় সে দেখেন, আবার দেখেন জ্বালা, পাইলসের জ্বালা আছে, পাইলসের প্রকার জ্বালা পোড়া আছে, জ্বালার সময় সে গরম শাক চাইবে কেন, জ্বালার সময় তো ঠান্ডা পানি চাওয়া দরকার। কিন্তু এই আর্সেনিকের যদি অর্শ হয়, পাইলস হয়, সে জ্বালার সময় ঠান্ডা পানি চায়, ঠান্ডাতে তার উপশম। এইভাবে করে ব্যতিক্রম যেখানেই পাবেন যে ঔষধে, সেইটা ভালো করে দাগ দিয়ে রাখবেন। ব্যতিক্রমটা খুব গুরুত্বপূর্ণ, মনে থাকে, ব্যতিক্রম গুলা মনে থাকে। দেখেন, সালাম দিলে সবাই হাত উঠে সালামটা ওয়ালাইকুম সালাম বলে, হাত উঠায়। এখন সালাম দিলে কেউ যদি একেবারে হঠাৎ করে নিজের কানে একটা থাপড় মারে, তাহলে এটা ব্যতিক্রম না? এইরকম নাই লোক। যদি এরকম লোক কোন থাকে, সালাম দিলেই সে কানে কানে একটা চর মারে, তাহলে এইটা ব্যতিক্রম, এটা আজীবনও ভোলার কথা না। ঠিক ঔষধের মধ্যে যা ব্যতিক্রম তাই খুঁজবে। খুঁজতে হবে কি কোর্স, আরেকদিন বলছি কথাটা, এটা আরো ব্যাখ্যা হবে, এটা অনেকদিন পর্যন্ত। কোর্স, PURSS, পিকুলিয়ার। কোনটা পিকুলিয়ার? অসাধারণ, আনকমন, কমন না, সাধারণত দেখা যায় না। এরকম রেয়ার, যা একবারই শুধু দেখা যায়, এক এলাকার মধ্যে এর বেশি আর পাওয়া যায় না। সিঙ্গুলার, একক, এমন লক্ষণ যে ওই লোকটারই আছে। যদি বলা হয় বাংলাদেশের তালের টুপি মাথা দিত কে, কার কথা বলবেন? ভাসানির কথা বলবেন। মানে এমন একটা লক্ষণ, এমন একটা পিকুলিয়ারিটি, এমন একটা সিঙ্গুল সাইন এন্ড সিমটম যেটাকে ভোলা যায় না। তাহলে সিঙ্গুলার। আরেকটা আছে কি স্ট্রাইকিং, স্পষ্ট হইতে হবে। স্ট্রাইকিং বলে যে জিনিসটা খুব স্পষ্ট করে লক্ষ্য করা যায়। এটার ব্যাখ্যা সামনে আছে। তো এখন শুধু নামটা বারবার বললে এটা মুখস্থ হয়ে যাবে, এই জন্য ফাঁকে ফাঁকে নামটা বলতেছি, ব্যাখ্যা এক সময় হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে আসেন এর চারিত্রিক বৈশিষ্ট্যটা একটু মনে করে নেই আমরা। মূল কথাটা যে কথাটা আপনারা ঔষধ পরিচয় পড়ার কথা বলেছি, পড়েছেন আপনারা নিশ্চয়ই। সেখানে মূল কথাটার একটা জিস্ট দেওয়া আছে। নিদারুণ, দুর্বলতা, অস্থিরতা, মৃত্যু ভয়, এগুলো আগেও বলেছি। আরেকটা কথা আছে, মধ্য দিবা, দিনের মধ্যভাগে, অর্থাৎ 12টা, 12:30, 1টা থেকে 2টা, মধ্য রাত্রে, অর্থাৎ সেখানে 12টা, 12:30 বা 1টা থেকে 2টা, এর ভিতরে একজন রোগীর চিকিৎসা করছি। খালি শোনা গেছে মানে দুপুরবেলা জ্বর হয়েছে, রাত্র 12টার সময় হয়েছে, পানির পিপাসা, অল্প অল্প খায়, বারে বারে চায়, অল্প অল্প খায়, এইটা আছে। অস্থির করে, কান্নাকাটি করে বাচ্চা। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে? এই আর্সেনিক। ওই আমার এক ডাক্তার ছাত্র, তো বলে দিছি যে আর্সেনিক দেওয়া কমে গেছে। আর্সেনিক বহু কাহিনী বলা যাবে, যে আর্সেনিকের রোগী ভালো হয়ে গেছে, আর্সেনিকে ক্যান্সার ভালো হয়, ক্যান্সারের জ্বালা ভালো হয়। রোগীলিপি দিলে তো অনেক, একটা গত ক্লাসে রোগীলিপি দিয়ে কিছু কথা বলছি, এই ক্লাসে আবার এইভাবে করে বলতেছি। আগামী ক্লাসে আরেকটা ঔষধ অন্যভাবে করে আলোচনা করবো, এক এক ভাবে আলোচনা হবে ইনশাল্লাহ। তাইলে মধ্যদিবা বা মধ্যরাত্রে বৃদ্ধি আর জ্বালা এবং দুর্গন্ধ, আর্সেনিকের দুর্গন্ধ আছে, মুখেও দুর্গন্ধ আছে, আর্সেনিকের বিভিন্ন যে কোনো স্রাবে তার দুর্গন্ধ আছে। কেমন, এটা মনে রাখতে হবে। প্রবল পিপাসা সত্ত্বেও, পিপাসা প্রচন্ড, কিন্তু পানি খায় 1 চামচ, বাচ্চা 1 চামচ 2 চামচ পানি খায়, আর বড়রাও এই 2-3 চোখের বেশি পানি খেতে পারে। যদি দেখেন, বলে সব লক্ষণ কি থাকা লাগবে স্যার?
অনেকে প্রশ্ন করবেন এর ভিতরে, সব লক্ষণ থাকা লাগে না, গুরুত্বপূর্ণ কয়েকটা লক্ষণ যদি পান, নিদারুণ দুর্বলতা, অস্থিরতা পান, মধ্যদিবা মধ্যরাত্রে বৃদ্ধি পান, প্রবল পিপাসা যদি পান, এবং এইরকম কয়েকটা লক্ষণ পেলে ওষুধটা, অর্থাৎ মানুষটাকে চেনা, তার অস্থিরতাকে চেনা, তার ভিতরে অবসাদকে চেনা, তার ভিতরে খুঁতখুঁতে মানুষটাকে চেনা, ভিতরের মানুষটাকে চেনা হলো ওষুধ চেনা, উপলব্ধি করা। এবং এইটার একটা মজার কথা কি জানেন, পিপাসা চায়, কিন্তু এরকম খেতে খেতে জল পান মাত্র একটা পর্যায়ে জল পান করলেই, পানি পান করলেই তার বমি হয়ে যায়। কেমন এইরকম। অন্য ওষুধের তুলনা করব না, তুলনা করতে গেলে আপনারা ওষুধটাকে এলোমেলো করে ফেলবেন। যারা তুলনা করতে চান করে নিন, তুলনামূলকের বই আছে অনেক, করে নিন। আর তুলনার জন্য এই ক্লাসটা ঠিক না, এই ক্লাসে তুলনা করতে গেলে আপনার ঔষধ করাটা ঠিক হবে না। শয়ন করতে কষ্ট পায়, শয়নে তার বৃদ্ধি আছে। কেমন একা থাকতে এবং অন্ধকারে ভয়, সঙ্গী চায়, তা তো আপনাকে বললাম। এই কয়টা তাইলে মুখস্থ করা খুব ব্যাপার না। আমরা অন্যভাবে যদি পড়ি, নিদারুণ দুর্বলতা, অস্থিরতা, মৃত্যু ভয়, মধ্য দিবা, দিন দুপুরে, আবার অন্যভাবে বলি, দিন দুপুরে দিন রাত্রে বৃদ্ধি, মধ্য দিবা মধ্যরাত্রে বৃদ্ধি, আর হলো জ্বালা এবং দুর্গন্ধ, বাস দুই। প্রবল পিপাসা সত্ত্বেও অল্প অল্প ক্ষণে ক্ষণে জল চায়, কিন্তু জল পান কোনো সময় আবার জল পান মাত্র তার বমি দেখা দেয়, শয়ন করতে কষ্ট হয়, একটু বেশি আছে। ঔষধ পরিচয় বইটার মধ্যে যারা আছে তার থেকে এখানে একটু বেশি আছে। একা থাকতে ভয়, অন্ধকারের ভয়, সঙ্গী চায়। চারটা কথার চেয়ে একটু বেশি আছে, কিন্তু ভিতরে ঔষধ পরিচয়ের ভিতরে ওই কথাগুলো আছে। এখন কারণজনিত একটা ব্যাপার শোনেন, কারণজনিত ব্যাপারটা মারাত্মক। ঠান্ডা ফল, নষ্ট মাংস ভক্ষণে একটা সিদ্ধিপদ লক্ষণের মধ্যে একটা ঘটনা আছে। একজন মেসে থাকতো, তার পাশে নর্দমার পাশে ভীষণ দুর্গন্ধ, তার হঠাৎ করে সেখানে নতুন ভর্তি হয়েছে মেসে ওই ভদ্রলোক, তারপরে তার ডায়রিয়া দেখা দিছে, হোমিও ডাক্তারের কাছে গেছে, সে জানে যে ওইখানে বলে আগে তো ছিল না ডায়রিয়া, এইখানে মেস ভাড়া নেওয়ার পরে এখানে ডায়রিয়াটা আমার হয়ে গেছে গতকাল থেকে, প্রচন্ড হাসপাতালে নিতে পারে না এই অবস্থা, দুর্গন্ধ থেকে এরকম হয়। তো উনি আর্সেনিক দিছে, ভালো হয়ে, তো দুর্গন্ধ থেকেও আর্সেনিকে রোগ বৃদ্ধি হতে পারে। মদ পান, তামাক চাবাইয়া এরকম মাথা ধরতে পারে, সমুদ্র স্নান করলে এরকম পোকামাকড়ের দংশনে এরা ঘটতে পারে, রোগ বৃদ্ধি হয়। কারণ এগুলো কারণ, বরফের আইসক্রিম খেয়ে তার পেট খারাপ হতে পারে, রোগ হতে পারে, গলা ধরে যেতে পারে। কেমন আয়োডিন অপব্যবহারের কুফল এটা জানা দরকার, কারণ বাসায় কেউ অনেক সময় আয়োডিন খেয়ে ফেলতে পারে, আয়োডিনের শীষ থাকে, এই আয়োডিন খেলে তার সাথে সাথে করে যদি আর্সেনিক আপনার থাকে, তার কুফল নষ্ট করতে পারে। শোক দুঃখ, তার কান্না, এই কান্নাজনিত কারণেও তার অনেক সময় রোগ লক্ষণ দেখা দিতে পারে। এরপরে আমরা বোধহয় মানসিক লক্ষণ একটু আলোচনা আরেকটু করা দরকার, কারণ মানসিক লক্ষণ এত সমৃদ্ধ আর্সেনিকের যে আসলে জানাই দরকার। তো আমরা অল্প অল্প করে অন্তত শুনলে হয় কি, বই পড়ার কাজটা তো হয়, এই জন্য আমি একটু আলোচনা করে দেই। যদি আলোচনা করতে নাও পারি, তাইলে অন্তপক্ষে আপনাদেরকে জানাইয়া দেই, শোনা কথা অনেক সময় মনে থাকে বেশি। আর যখন ভিডিওটা আপনি বারবার শুনবেন, তখন এই কথাগুলো আপনার পড়ার কাজটা হয়ে যাবে। মানসিকতার মধ্যে তো অস্থিরতাকে বাদ দিয়ে চিন্তাই করা যায় না, আর শারীরিক দুর্বলতা, এই দুটাকে আপনি একটু ভিন্ন করে চিন্তা করুন, খুব ভালো করে চিন্তা করুন। একটা লোক অস্থির, আবার দুর্বল, লড়তে ইচ্ছা করে না, তারপর সে দুর্বল, সে নড়বেই। একা থাকতে তার ভয়, মৃত্যু ভয়, এটা তার মনে করে রাখবেন। স্বার্থপর, সমালোচনা প্রবণ, সে অন্যের খুঁতখুত, অন্যের। আর এর আরেকটা নাম আছে, এই ওষুধটার আরেকটা নাম আছে, ফুলবাবু। গ্রামের মধ্যে ফুলবাবু আছে না, জামা কাপড়ে ভাঁজ পড়তে দেয় না, টুকায় টুকায় চলে, মানে একেবারে ইস্তারি আয়রন করা থাকে। আপনার চেম্বারে আসলে সে আবার নিচে একটু রুমালটা দিয়ে আবার মুছিয়া নেয়, আসল দিয়ে একটু মুছিয়া বসে, মানে সে সে অসুস্থ যতই থাক, দুর্বলতা যতই থাক, তার জামায় একটু দাগ করতে পারে না, তার যেখানে থাকে পরিপাটি, পরিপাটি ফুলবাবু বলা হয়। সে অসুস্থ, রুগ্ন, তার অনেক সমস্যা আছে, কিপটা, বুঝছেন, কৃপণতা আছে, খুঁতখুঁতে মেজাজ আছে, সব আছে, কিন্তু তারপরও সে ফুলবাবু। অনেক ভীষণ স্বার্থপর, সে লোকটা স্বার্থপর, নিজেরটা খুব ভালো বোঝে, পরেরটা কম বোঝে, সহজেই বিরক্ত, এবং অন্যের কাজে সহজে বিরক্ত এবং উত্তেজিত হয়ে যায়। কেমন উন্মাদ অবস্থায় তার একটা ঘটনা ঘটে, একটা রাধারমণ বিশ্বাসের বই একটা কথা আছে, মানে নিজের ওই শরীরের থেকে পোকা মনে করে সে তার শরীরে পোকামাকড় লাগিয়ে আছে, এই যে এরকম করে সে পোকামাকড়, একটা উন্মাদ রোগী এই কাজ করছিল।
মানে নিজের শরীরে আঘাত করতে চায়, আক্রমণ করতে চায়, আঙ্গুল কামড়াতে চায়, দেহের নিজের দেহকে ক্ষত বিক্ষত মারতে চায় রাগের সময়, এটা একটা লক্ষণ। অনেকে নিজের দেহকে আঘাত করতে চায়, মারতে চায়, এরকম। কেমন সে কেবল কল্পনায় পোকামাকড় দেখে, এবং সে এমন শরীরের মধ্যেও পোকামাকড় দেখে এবং সেটা ফেলে দিতে চায়। এই মানসিক লক্ষণগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখে। সার্বদেহিক কিছু লক্ষণ আছে। সার্বদেহিক লক্ষণ কাকে বলে? সর্বদেহ, এগুলো আলোচনা, সর্বদেহ ব্যাপিয়া যে লক্ষণটা শো করে, দেখা যায়, সেটা সার্বদেহিক। যেমন মানসিক অস্থিরতা সহ তার দুর্বলতাটা একটা অঙ্গে দুর্বল না, কিন্তু সর্ব অঙ্গে সর্বদেহে দুর্বল। যত ধরনের শ্রাপ সব সার্বদেহিক লক্ষণ। আমি বলি না, আমার এই ক্লাসটার মধ্যে এক একটা সময় এক একটা ওই এক কথা বলতে গিয়ে আরেক কথা ঢুকে যাবে, আমি বলবো, ইচ্ছা করেই বলবো, কারণ এইগুলো আপনারা মনে রাখেন। এই সার্বজনীন লক্ষণ কাকে বলে, এটার জন্য ভিন্ন ক্লাস হলেও আমি বলবো, একদিনে সব হয় না, বারে বারে মনে রাখেন। সর্বদেহ ব্যাপিয়া, যেমন মধ্যদিন বা মধ্যরাত্রে বৃদ্ধি, এটা কি শুধু চোখের জ্বালা পোড়া বৃদ্ধি, মাথা ব্যথা বৃদ্ধি? সর্বদেহে এই যা সমস্যাটা তার দেখা দেয় বৃদ্ধিটা। কেমন জ্বালাকর, পিপাসা, পান, আহার, খাদ্য খাওয়া, এগুলো সব সার্বদৈহিক লক্ষণ। নাকের শ্লেষ্মা, সব সার্বদৈহিক লক্ষণ। পাতলা পায়খানা, মলদার থেকে যা আসা যাওয়া করে, প্রস্রাবদার দিয়ে যা আসা যাওয়া করে, সব সার্বদৈহিক লক্ষণ। শরীরের ঘাম, অর্থাৎ নির্গত হওয়া আর ভিতরে প্রবেশ করা, যে সব দরজা দিয়ে এটা করা সম্ভব, সেগুলো সব সার্বদৈহিক লক্ষণ, যত প্রকার। মনে রাখলে খুব সুবিধা হবে, আপনি সার্বদৈহিক লক্ষণ চিনতে পারবেন। মানসিক লক্ষণের পরেই সার্বদৈহিক লক্ষণের গুরুত্বটা বেশি। জ্বালাকর বেদনা, যেখানে জ্বালাকর বেদনা সেখানে তাপ প্রয়োগের উপসর্গ। একটা পেনিসের জ্বালার রুগী আমি ভালো করেছি আর্সেনিক দিয়ে, যদিও থুজা লাগছিল পরে, কিন্তু জ্বালা, এই বিভিন্ন লক্ষণের জ্বালা, এত জ্বালার উপরে এত ভালো কাজ করে। পেনিসের সামনের যে গ্লানটা আছে, এটা জ্বালা করতো এবং বিবাহের আগে, এবং এই জ্বালাটা তার থুজা লাগছে, তারপরে থুজার ভিতরেও আছে, কিন্তু আর্সেনিক তাকে দেওয়া লাগছে এবং সে ভালো হচ্ছে। যাই হোক, এইভাবে করে হ্রাসবৃদ্ধিটা, প্রত্যেকটা ওষুধের হ্রাসবৃদ্ধি অবশ্যই আপনারা জানবেন। যদি এটা জানা না যায়, জ্বালা উত্তাপের উপশম, এইটা আর্সেনিকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক সকল ক্ষেত্রে। বৃদ্ধির কথা আগেই কিছু বলা হয়েছে। আক্রান্ত, যেই পাশে রোগ হয় সেই পাশে যদি আক্রান্ত পাশে ঘুমায়, তাইলে তার রোগটা বাড়িয়ে যায়। রসালো যে কোনো খাদ্যে মনে রাখবেন, কিছু জিনিস আছে তাকে খাইতে দেওয়া যায় না, সামনে বলবো। সমুদ্র তীরে খারাপ মাংস ভক্ষণে এগুলা তার বৃদ্ধি দেখা যায়। ক্রিয়ানাশক ঔষধ জেনে যাবেন, চায়না এটার ক্রিয়ানাশক, সালফার, ক্যাম্ফর, ইপিকাক, নাক্স, এইরকম আরো ওষুধ আছে। ওই ক্রিয়ানাশক ঔষধ গুলা কি দিবেন বইটার মধ্যেও পাবেন, অন্য অনেক বইতে পাবেন। ম্যাট্রি আমেরিকা ঘাটলেই এগুলা পাবেন। সম্পর্ক বর্জনীয় খাদ্য, এটা মনে রাখবেন, ঠান্ডা পানি, বরফ, এই ওষুধটা দেওয়ার পর ঠান্ডা পানি, বরফ, দুধ, মদ, মাংস, সুরাসার যুক্ত পানি, এগুলা আপনি দিবেন না। গরম দুধ, সাধারণত উৎসাহ দিতে হবে তাকে কফি, গরম পানীয় এবং গরম দুধ খাওয়ার জন্য। এগুলা ঠান্ডা পানি, বরফ, দুধ, মদ, এগুলা দেবেন না। আখের রস থেকে বঞ্চিত, আখের রস দেবেন না, আখের রসও বৃদ্ধি হয়। আমার এক আমার রোগী, আমার বাচ্চা, মানে আমার এক ছাত্রের বোন, সে ডায়রিয়াতে ভুগতেছে, পাতলা পায়খানা, বিভিন্ন কারণে সবকিছু লক্ষণ জেনে আমি তাকে জ্বরে ভুগতেছে, সবকিছু মিলে আমি আর্সেনিক দিছি, কিন্তু চলে যাওয়ার তার মোবাইল নাম্বারও রাখি নাই, আমি ওই ভুল করছি। ওই ছাত্র মানুষ জলদি করে আসছে, আমি দিয়ে দিছি। এখন সে পথে চলে গেছে। সে করছে কি, যাওয়ার পরে সে ওই আখের রস পাইছে, জ্বর তো ভাবলো যে আখের রস, আমি যে তাকে নিষেধ করে দেবো, এটা নিষেধ করতে পারিনি, দোষটা আমারই। তো সে আখের রস নিয়ে তাকে গিয়ে খাওয়াচ্ছে, আর্সেনিক খাওয়ায় তাকে আর্সেনিক। ওই আখের রস বা মধু, কেমন দুধ, এগুলাতে আসলে আর্সেনিকের প্রতিক্রিয়া সৃষ্টি করে, বৃদ্ধি হয়ে যায় এবং তাকে শেষ পর্যন্ত হাসপাতালে নিতে হয়েছে। পরের দিন আমাকে বললো, স্যার বাড়িয়ে গেছিল, যার জন্য হাসপাতালে নিয়েছে। তো আমি তো মনে মনে আল্লাহ মানে শুনিয়া ভাবছি যে আল্লাহ আমাকে এই যাত্রা রেহাই করবে, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটতো তাহলে তো ক্ষতি হতো। এই জন্য কোন ঔষধে কোনটা ক্রিয়া নাশ করে, কোনটা বৃদ্ধি হয়, কোন ঔষধ খেলে, এইটা আমাদের জানতে হবে। এই হ্রাসবৃদ্ধিটা যেমন জানতে হবে, তেমনি কোন ঔষধের পরে কি কি খাওয়ার দেওয়া যাবে না, এর উপরে বই আছে, বুঝছেন। বর্জনীয় খাদ্য, রাধারমন বিশ্বাসের একটা বই আছে, অন্যান্য বই খুঁজবেন, বই পড়বেন আর কি, বই তো পড়তেই হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর্সেনিক
ভালো করে পড়বেন, বিভিন্ন বই থেকে পড়বেন, নোট করে পড়বেন, এবং পড়লে ইনশাল্লাহ এখন এই যে বর্তমান যে ভাইরাসের দেখেন অনেক লক্ষণ আছে আর্সেনিকের, সেটা আগেও বলছি। এই আর্সেনিকের লক্ষণের উপরে যদি পান, তাহলে করোনা হোক, যে রোগী হোক, জ্বর নিয়ে প্রায় রোগীকে আপনি আর্সেনিক দিতে পারবেন। কারণ ওই যেই কয়টা কথা আমি লক্ষণ বললাম, এই লক্ষণটা পেলেই, কাছাকাছি লক্ষণ পেলেই আপনি আর্সেনিক দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে।